অংশু ঘুমিয়েছিল। হঠাৎ তীব্র কোলাহল আর দৌড়াদৌড়ির শব্দে তার ঘুম ভেঙে গেল। ছেলেটা কাকডাকা ভোরে বাইরে এসে দেখল উত্তেজিত বাবা তার মাকে মারছেন, আর বড় ভাই বোনেরা বাবাকে থামানোর চেষ্টা করছেন। ইতোমধ্যে দু একজন উৎসুক নিকট প্রতিবেশীও জড়ো হয়েছেন। ফলে শেষ পর্যন্ত সবার মিলিত বাধা আর অনুরোধের কাছে পরাস্ত হয়ে অংশুর বাবা চলে গেলেন। অংশু আচমকা এহেন অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রথমটাই প্রচণ্ড ভয়ই পেয়েছিল। অবশ্য দৃশ্যটা দেখে সঠিক কোনো কিছু বুঝে নয়, বরঞ্চ উপস্থিত সকলের চেঁচামেচি আর মা ও ভাই বোনদের কান্নাজড়িত কণ্ঠ শুনেই হবে হয়তো। স্বভাবতই শিশু স্বভাব গুণে এর কিছুক্ষণ পরেই অবশ্য অংশুর বেশ মজাই লাগছিল যেন। কেননা মাকে ঘিরে সে সময় আগত প্রতিবেশীদের অনেকেই যে সহানুভূতিপূর্ণ কিছু বলছিলেন কিংবা আলোচনা করছিলেন, সে কথা সে ওই ছেলেবেলায়ও বেশ অনুভব করতে পারছিল যেন। তাছাড়া প্রতিবেশীদের দু একজন যে তার মাথায়ও হাত বুলিয়ে আদর করেছিল সেদিন। তাই সবশেষে আকস্মিক ঘটনাটা অংশুর কাছে যেন সকালবেলার একটা উৎসব বলেই মনে হয়। সঙ্গত কারণেই বাবার ওই রকম বেপরোয়া নিষ্ঠুর আচরণ অংশুর হৃদয়ে রেখাপাত করলেও তার শিশু মানুষ থেকে তা মুছে যেতে দেরি হয় না হয়তো। তাই কিছুক্ষণ পরেই সে নিত্য দিনকার মতো খেলাধুলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যেন বাড়িতে এইমাত্র যা ঘটেছে তা সাধারণ অন্য কোনো একটা খেলার মতোই ঘটনা। আসলে তখন যে অংশুর বয়স একেবারেই কম ছিল। তাছাড়া এরকমটা তো বাড়িতে তখন প্রায়ই হতো। কিন্তু ঘটনার রেশটা যে ওইখানেই শেষ না, ছেলেটা বুঝল তা পরের দিন। কেননা যা চাউল বাজার ছিল আগের দিন ফুরিয়ে গেছে। বাবাটাও নাকি সেদিন থেকে বাড়িতে বাজার দেওয়া বন্ধ করে দিয়েছেন। তাই সকালে যখন নিয়ম মতো কোনো রান্না হলো না, তখন ক্ষুধা লাগলেও খাবার পেতে একটু দেরি হলো তার। ফলে পাশের কোনো এক বাড়ি থেকে যখন দু টুকরো রুটি এনে তাকে দেয়া হলো, তখন সে প্রচণ্ড মর্মাহত, কেন তাকে দেরি করে খেতে দেয়া হলো। তাছাড়া দুপুরেই বা সে খাবে কি, এ চিন্তায় সে এবার খুব ভয় পেয়ে যায়। তথাপি অন্য ভাই বোনদের বিষণ্ণ মুখাবয়ব, মার চিন্তিত চেহারা আর কম কথাবার্তা বলতে দেখে কিছু বলতেও সাহস পায় না যেন ছেলেটা। তাছাড়া একটু আদর করলেও না হয় রাগ দেখানো যেত। অধিকন্তু সবাই কেমন যেন নিস্পৃহ রয়েছে, নিত্য দিনকার মতো আন্তরিকও না। এইবার তার মনে হলো গতকালকের কথা। সে বুঝতে শুরু করলো গতকাল প্রকৃতই কিছু একটা সাংঘাতিক ঘটনা ঘটেছিল বাড়িতে। কেননা ভাই বোনদের আলোচনা থেকে সেরকমই কিছু একটা সে বেশ আশ করতে পারছিল। তাছাড়া অংশুর বাবাটা সেদিনের ঘটনার পর থেকে রাত্রিরে বাড়িতেও আসতেন না যে। ফলে বাবার চেহারাটা অংশুর চোখে তখন সত্যি বড় ভয়ঙ্কর অনুভূত হয়। তথাপি প্রথম দিকে বড় ভাই বোনদের জন্য কষ্ট হলেও তার খাওয়া নিয়ে তেমন কোনো সমস্যা হয়নি। মা কিভাবে যেন ম্যানেজ করতেন। তাই তার প্রতিদিনকার খেলাধুলা ছোটাছুটিতেও তেমন অর্থে কোনো ব্যাঘাত ঘটেনি বললেই চলে। কিন্তু মা আর কতদিন ম্যানেজ করবেন। তাই মায়ের পরিকল্পনায় বয়সে অনেক ছোট হিসেবে অংশুকেই আরেক ভাইয়ের সঙ্গে বাবার কাছ থেকে বাজার আনার জন্য পাঠানো হলো। অংশুকে তার বাবার দোকান দেখিয়ে ছেড়ে দিয়ে সঙ্গীয় ভাইটা একটু দূরিয়ে লুকিয়ে থাকলো, বাবা যাতে তাকে দেখে না ফেলে। অংশুর বাবা হয়তো ওইটুকুন ছেলেকে দেখে অবাক হয়ে যান। হতে পারে এতটুকুন ছেলেটা বাজারে কিভাবে আসলো, কার সাথে আসলো, এই ভেবে কিছুটা আবেগী ভয়ও পেয়েছিলেন। ফলে অংশু বাবাকে ভয় পেলেও বাবা তাকে আদর করে, কিছু একটা খাওয়ায়, তারপরে কিছু বাজার করে রিকশায় তুলে দেয়। অংশু বাবার এইরূপ দ্বৈত আচরণে যার পর নয় বিস্মিত হতে হতেই বাড়ি পৌঁছে যায়। বাড়িতে পৌঁছলে মা, ভাই বোন সকলে মিলে যেন আনন্দ মিছিল শুরু করে দেয়। অংশুর বাবা পুনরায় বাড়িতে আসা শুরু করেন। সব কিছু পুনরায় আগের মতো চলতে থাকে। ফলে কিশোর অংশু চকিতেই ঘটে যাওয়া এ মিলনমেলায় নিজেকে পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য ভেবে গর্ববোধই করে যেন। তথাপি মাঝে মাঝে ঝগড়া বিবাদ কিংবা বাজার বন্ধ,
এ জাতীয় ঘটনা অংশুদের পরিবারে নিয়মিত বিরতিতেই যেন ঘটতে থাকে। স্বভাবতই অংশুর কাছে এ বিষয়গুলো একসময় নিত্যদিনের সব ঘটনাবলীর মতো প্রাত্যহিক জীবনেরই একটা অংশ বলে অনুভূত হয়ে পড়ে হয়তো। মোটামুটি অর্থে অংশুর ছেলেবেলার শুরুটা এরকম একটা পারিবারিক আবহেই অতিবাহিত হতে থাকে। অন্যদিকে প্রতিবেশীদের আচরণ সব মিলিয়ে তখন অংশুর কাছে ধোঁয়াশাপূর্ণ অনুভূত হলেও ভালোই মনে হতো। যদিও তখনও সে বুঝেছে যে কেউ কেউ তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করত, তবে আদৌ কী রকম ছিল পরবর্তীতে অংশু তা আরও ভালো করে বুঝতে শিখেছিল। যেমন একদিন পাশের বাড়ির একটা ছোট্ট শিশু খেলতে খেলতে বাড়ির বাইরে একটা থালা ফেলে আসায় সেটা হারিয়ে গেল। কিন্তু অদ্ভুত কি এক যুক্তিতে অংশুর মার দিকেই সন্ধ্যের অঙ্গুলি নির্দেশ করা হলো। কে যেন বলল আমি উনাকে ওই দিকটা দিয়ে যেতে দেখেছি, আর তাতেই যেন থালা চুরির সত্যতা প্রমাণিত হয়ে গেল। কিন্তু অংশুর মা কল্পনাও করতে পারলেন না কি করে সম্ভব তাকে দোষারোপ করা। স্বভাবতই হতভম্ব এক মা এর প্রতিবাদ করতে গেলে শুরু হলো ঝগড়া আর অশ্রাব্য ভাষার গালিগালাজ। একা এতগুলো মেয়ে মানুষের সাথে ঝগড়া করা আর চুরি না করেও চোরের অপবাদ তাকে শুধু আহতই করলো না, বিদ্রোহীও করে তুলল। কিন্তু অস্বাভাবিক সে প্রতিযোগিতা তাকে পদে পদে পরাজিত করে রাগ, ক্ষোভ, দুঃখ আর মান অভিমানের তীব্রতায় কান্নার স্রোতে ভাসিয়ে দিয়ে গেল। অংশুর মা তখন পুরোদমে কাঁদতে শুরু করলেন। এই কান্নাটা যতটা না অপমানের তার চেয়েও বেশি অভিমানের। সেজন্যই মিথ্যা দোষারোপ করার জন্য তিনি প্রতিপক্ষকে নানা অভিসম্পাত করতে লাগলেন। আসলে জীবন যুদ্ধের ঘাত প্রতিঘাতে বারংবার যখনই সে পরাজিত হয়েছে তখনই সে বিশ্বাস করেছে যে কোনো এক অতিপ্রাকৃত শক্তি তাকে অবশ্যই বুঝতে পারছেন কিংবা দেখতে পাচ্ছেন, আর তিনি অবশ্যই তার দিকে মুখ তুলে তাকাবেন, তার হয়ে প্রতিশোধ নেবেন। যা হোক, এরপর অবশ্য অন্য এক প্রতিবেশী মহিলা এসে সেই থালাটি রাস্তায় পড়ে থাকা সাপেক্ষে বাড়িতে নিয়ে গিয়েছিলেন, জানিয়ে অংশুর মাকে মিথ্যা দোষারোপ করার জন্য তাদেরকেই উল্টো গালিগালাজ করতে করতে বললেন, থালাটা কেউ খোঁজ করলে দিয়ে দেব ভেবে বাড়িতে রেখে প্রয়োজন হেতু বাইরে গিয়েছিলাম, আর এ সময়ের মধ্যেই তোমরা এ মেয়েকে নরম আর অসহায় পেয়ে চোর সাজিয়ে বসে আছো। অন্যদিকে অংশুর মা আচমকাই এমন একজন সহানুভূতিশীল পক্ষের লোক পেয়ে পুনরায় উচ্চস্বরে কাঁদতে শুরু করে দিলেন। পরের এ কান্নাটা আর অপমানের নয়, বরঞ্চ অপমান অপবাদ থেকে সাক্ষাৎ মুক্তি পেয়ে উল্টো মিথ্যা অপবাদ দেওয়ার দুঃসহতার দুঃখেই তার অসহায় এই নিরুদ্দেশ অভিমান মিশ্রিত বোবা কান্না। সত্যি বললে অভাবকালীন সময়ে এরকমই অসংখ্য মিথ্যা অপবাদ জুটেছে এ মানুষটার কপালে। যদিও তার চারিত্রিক সততা ও দৃঢ়তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ ছিল না, তবুও অভাব তাকে সে প্রশ্নের সম্মুখীন করেছে বারংবার। মোটামুটি অর্থে এই হলো আমার ঘনিষ্ঠ বাল্যবন্ধু অংশুর শৈশবের একটা বস্তুনিষ্ঠ খণ্ডচিত্র। আসলে অংশুর ছেলেবেলার গল্পটা যেন আমার নিজেরও গল্প, কেননা এরকমই একটা আত্মসামাজিক আর পারিপার্শ্বিকতার আবহেই যে কেটেছে আমাদের ছেলেবেলা। যা হোক, অংশুদের আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক হলেও সাম্প্রদায়িক হীনমন্যতায় তারা কেন রাতের অন্ধকারে ভারতে পালিয়ে গিয়েছিল এ প্রশ্নটা একবার অন্তত ছেলেটার কাছে করার ইচ্ছা ছিল, কিন্তু সে সুযোগটা আর আমার জীবনে আসেনি। কেননা বেশ কবছর বাদে যেদিন আমার শৈশব কৈশোরের একমাত্র ঘনিষ্ঠ সহচরে বন্ধুটির খবর পেলাম, সেদিন সে আর জীবিত ছিল না। ততদিনে ছেলেটা হঠাৎ করেই নাকি নিত্যকার অভাব অভিযোগ আর রোগ শোকাগ্রস্ততার এক পর্যায়ে চিরনিদ্রার দেশে চলে গেছে। অথচ শুনেছিলাম ভারতে ওদের অবস্থা সম্পন্ন অনেক আত্মীয় স্বজন ছিল। কিন্তু কি এক আজব অপার বিস্ময় যে অংশুদের পরিবার বায়বীয় এক ধর্মের আস্থা বলে আশ্রয় নিতে দেশ ত্যাগ করলেও সে দেশে সম্প্রদায়গত বন্ধন তো দূরে থাক, আত্মীয়তার বন্ধনে আবদ্ধ ওই মানুষগুলোও তাদের তেমন কোনো সাহায্যে আসেনি। এমনকি এদেশের অবস্থা সম্পন্ন স্বজনদের কাছ থেকেও অংশুরা সে অর্থে তেমন সমাদর পেয়েছিল বলে জানা নেই। দৃশ্যতই সম্প্রদায়গত চেতনাশ্রয়ী ঐক্যের বিষয়টা হয়তো খানিকটা এমন যে অনেক পরিবারেই একজন বয়োবৃদ্ধ অসুস্থ মানুষ মারা যাওয়ার পূর্বে
তার সেবা যত্ন কিংবা খরচাদি নির্বাহের বিষয়ে সন্তানাদি কিংবা আত্মীয় স্বজনদের মধ্যে যেরূপ বাকবিতণ্ডা আর পারস্পরিক দোষারোপ প্রবণতা কিংবা হিসাব নিকাশ অনুভব করা যায়, মৃত্যুর পর শাস্ত্রাচারের নামে লোকাচার পরিপালনের বেলায় তা যেন ততটাই উদারতায় পর্যবসিত হয়ে পড়বার মতোই হৃদয়হীন বলে অনুভূত হয়েছে। যা হোক, পরবর্তীতে জেনেছিলাম ভারতের বাবরি মসজিদ ভাঙার প্রতিক্রিয়ায় অংশুদের বাড়ির সামনের পুরনো কালী মন্দিরটি মুহূর্তেই গুঁড়িয়ে যেতে দেখে অংশুর বাবা মা অস্তিত্ব বিপন্ন অনুভব করে রাগ, ক্ষোভ আর একরাশ ঘৃণা নিয়ে ওই বছরই ভারতে চলে যাবার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ওনারা সেখানে যে কি পেয়েছিলেন সেটা না হয় আজও অনির্ণয় হয়েই থাক। তথাপি সত্যি বলতে, ডেথ ইজ দ্য গোল্ডেন কি দ্যাট ওপেন্স দ্য প্যালেস অফ ইটার্নিটি। মিল্টনের উপযুক্ত কথাগুলো প্রথম জীবন ঘনিষ্ঠভাবে অনুভব করেছি, সে তো অংশুর কল্যাণেই। অধিকন্তু শৈশব স্মৃতি আর অংশুপ্রীতি আমার লেখনী স্পৃহার প্রাথমিক জ্বালানি কিংবা অক্সিজেন বললেও হয়তো অত্যুক্তি করা হবে না। সেজন্যই অংশুকে ভুলে থাকা গেল না।